যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এই সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। ডক্টর শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন তারেক রহমানের বাসায় উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জনাব তারেক রহমান। এই চারজনের গোপন বৈঠক নিয়ে আজকের আলোচনা। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সেই সাক্ষাতে ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কি আলোচনা হয়েছে? নিশ্চয়ই রাজনৈতিক বিষয় নিয়ে বোঝাপড়া হয়েছে অথবা দর কষাকষি হয়েছে। পুরো বিষয় এখনো জানা যায়নি, তবে এটি একটা রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায়। ভারত যে টোপটা দিয়েছে আপনাকে, এই টোপ আপনি ইতিমধ্যে গিলে ফেলেছেন কিনা, এবং এই টোপের অংশ হিসেবে জামাতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে কিনা। ভারতের তো কোনো অধিকার নেই আমার দেশের কোনো রাজনীতি, সমাজনীতি, কোনো ব্যক্তিত্ব, কোনো কিছু নিয়ে আলোচনা করার। কারণ এই বাংলাদেশের ভারত যা ক্ষতি করেছে এই যাবৎকালে ভারতের চাইতে বেশি ক্ষতি কোনো দেশ আমার দেশে করে না। বিএনপির সাথে জামাতের দূরত্ব এবং বিএনপির সাথে ভারতের একটা সম্পর্ক স্থাপন, কারণ ওরা জানে যে বিএনপি এবং জামাত যদি এক হয়ে যায় তাহলে শক্তিশালী থাকবে, বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখন ভারত সে কারণে বিএনপির পিঠের উপরে চড়ে, মাথার উপরে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করে। কিন্তু হঠাৎ করে এই জামাত এবং বিএনপির এই শত্রুতাটা এরা শুরু করিয়ে দিয়েছে কেন? এখন আপনার এই গবেষণা মিলে যাচ্ছে যে মূলত ভারতকে দেখাতে হবে যে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, লন্ডনে তারেক রহমানের বাসায় বিএনপি জামায়াতের গোপন বৈঠক, দেশজুড়ে তোলপাড়, আলোচনা সমালোচনার ঝড়। লন্ডনে হঠাৎ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠকের পর রাজনীতির অঙ্ক পাল্টে গেল। জামায়াত নেতার সাথে কি কথা হলো খালেদা জিয়া ও তারেক রহমানের? এদিকে বিএনপি জামায়াতকে নিয়ে নতুন ষড়যন্ত্রে নেমেছে ভারত। ভারতের শর্তে বিএনপি কি জামায়াতকে ত্যাগ করছে? লন্ডনে হঠাৎ বিএনপি ও জামায়াতের গোপন বৈঠক, দেশের রাজনীতিতে নতুন মোড়। বিএনপি জামায়াতকে নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্রে নামার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এই বৈঠক হয়। বিএনপির একটি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, সম্প্রতি ইউরোপ সফর শেষে লন্ডনে পৌঁছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সেই সাক্ষাতে ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কি আলোচনা হয়েছে? নিশ্চয়ই রাজনৈতিক বিষয় নিয়ে বোঝাপড়া হয়েছে অথবা দর কষাকষি হয়েছে। পুরো বিষয় এখনো জানা যায়নি, তবে এটি একটা রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায়। কেন গুরুত্বপূর্ণ? সাম্প্রতিক সময় সবাই জানেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব বাড়ছিল এবং পরস্পরের বিরুদ্ধে নানাভাবে কথার তীর ছোড়া হচ্ছিল। সেই তীর ছোড়ার কারণে দূরত্ব বাড়ছিল। কি কারণ, নেপথ্যে কি আছে? অনেক রকম জল্পনা কল্পনা আছে যে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি তার মতন করে নির্বাচন করতে চায়। বিএনপি চায় না যে জামাত সহ কোনো নির্বাচনী মোর্চা নিয়ে নির্বাচন হোক, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায় বিএনপি। এবং সেক্ষেত্রে দুইটা কারণ আছে। একটা হলো নির্বাচনটা যদি সবাই যার যার মতন করে করে তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। 2 নম্বর হলো জামাতকে সাথে নিলে আবার প্রতিবেশী দেশ ভারতের মধ্যে একটা রিয়াকশন হবে বা পশ্চিমা দেশগুলো এটা ভালোভাবে নিতে চাইবে না। যে কারণে গত 15টা বছর ধরে কিন্তু একটাই ট্যাগ দেওয়া হচ্ছিল, জামাত বিএনপি বা বিএনপি জামাত। এই ট্যাগ থেকে দূরে থাকতে চাই। অর্থাৎ বিএনপি যে একটি গণতান্ত্রিক দল, মধ্যপন্থার দল,
ধর্মীয় অনুভূতির দল, কিন্তু সরাসরি কোনো ধর্মীয় দল না। সেই কারণে বিএনপি একটু আলাদা একটা অবস্থান নিতে চায়। এটা নিয়ে সম্ভবত টানাপোড়েন। আবার মাঠের রাজনীতিতে দেখা যাচ্ছে যে বিএনপিকে বদনাম করার ক্ষেত্রে জামাতের নেতাদের আকার ইঙ্গিত দিয়ে যে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, নানা রকম কর্মকাণ্ড করছে, অন্যদিকে জামাত তার ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছে। এমন একটা অভিযোগের তীর সবসময় মানে বেঁধানোর চেষ্টা করা হচ্ছিল জামাতের পক্ষ থেকে, যেটা বিএনপি ক্ষুব্ধ হয়েছে এবং বিএনপি তার পাল্টা জবাব দিয়েছে। তাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, ক্ষমা না চাওয়া, নানা বিষয় নিয়ে উপস্থাপন করেছে, ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে। আবার অন্যদিকে দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে যে সামনে নির্বাচন নিয়ে। সেটা কি? বিএনপি চায় দ্রুত নির্বাচন, আর জামাত চায় সংস্কার শেষে নির্বাচন। সেই নির্বাচনটা যদি বিলম্বিত হয় জামাতের কোনো আপত্তি নেই। জামাতের সাথে নতুন রাজনৈতিক দল এনসিপিরও একই রকম মতামত। আর বিএনপি চায় যে একটা সাংবিধানিক সরকার, গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার, যার জন্য ইউনূস সরকারের উপর চাপ তৈরি করতে চায়, যেটা আবার জামাত চায় না। ফলে এই ক্ষেত্রেও একটা মত পার্থক্য আছে। সবাই জানে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, নির্বাচন হওয়া মানেই বিএনপি জয়যুক্ত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ফলে বিএনপি জয়যুক্ত হবে, সেখানে জামাতের লাভটা কি? জামাত সেই দর কষাকষি করতে চায়। জামাত কি বিরোধী দলে থাকতে চায় নাকি সরকারের অংশ হতে চায়? এটা নিয়েও তাদের মধ্যে হয়তো নানা রকম বোঝাপড়া। বা লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ অনুষ্ঠানে কিন্তু তারেক রহমানও ছিলেন। ফলে ভবিষ্যতের নির্বাচন এবং সরকার কেমন হবে, জামাতের অবস্থানটা কি হবে, এসব নিয়ে হয়তো একটা বোঝাপড়ার বিষয় ছিল, যেটা শেষ করে তারা জামাত ইসলাম তার রাজনৈতিক করণীয় ঠিক করবে। এমন হয়তো একটি আলোচনা সেখানে হতে পারে, কিন্তু পুরো আলোচনার বিষয়বস্তু দুই দলই কিন্তু গোপন রেখেছে। শুধুমাত্র যেটি বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে দেখতে গেছেন, একসঙ্গে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে। ফলে বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা নিচ্ছেন লন্ডনে, এখন বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। ফলে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, দেখা সাক্ষাৎ করা, এটা জরুরি। এই কারণটা বলা হচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রম কিন্তু বলা হয়নি। ইতিমধ্যে 2 সপ্তাহ সফর শেষে সোমবার জামাতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। জানতে চাইলে জামাতের আমির সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন। বলেছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি, উনি অসুস্থ, ওনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে আমির বলেছেন, জামাতের আমির, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়, অনেক কথাই হয়েছে, তবে তিনি এর বেশি কিছু আর বলতে চান। জামাতের আমির শফিকুর রহমান 4 এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমিরের আন্তর্জাতিক সম্পাদক বিষয় উপদেষ্টা মাহমুদুল হাসান। জানা গেছে, ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামাতের আমির। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ার ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামাতের প্রতিনিধি দল। ব্রাসেলস থেকে জামাতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে যান। যাই হোক, বোঝা যাবে যে এরপরে যে রাজনৈতিক পদক্ষেপ কি নেয় জামাত এবং বিএনপি কি বলে, এটা একটা হলো দুই দলের একটা আন্তঃসম্পর্ক, সেটা একই রকম থাকলো কিনা, তার যে দূরত্ব সেটাই থাকলো, নাকি এখন দুই দল তার অবস্থান পরিবর্তন করবে, অথবা সামনে নির্বাচন নিয়ে যেমনটা বিএনপি চাইছে দ্রুত নির্বাচন, সেক্ষেত্রে জামাত কি বলে সেটাও গুরুত্বপূর্ণ হবে। আর যদি একই সঙ্গে দেখা যায় যে তাদের নির্বাচন নিয়ে কথাবার্তা, তাহলে বোঝা যায় যে সামনে নির্বাচনেও যে বিএনপির যে বক্তব্য ছিল যে জাতীয় সরকার গঠন, সেক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হতে পারে। অর্থাৎ নির্বাচনের বিজয়ী দল, পরাজিত দল সবাই মিলে একটা সরকার গঠনের হয়তো পরিকল্পনা থাকতে পারে। তবে বলা যায় এই সাক্ষাতের পর থেকে কিন্তু রাজনীতির দৃশ্যপট পাল্টে গেল এবং সবারই নজর থাকবে যে আসলে কি হচ্ছে রাজনীতিতে। ভারত যে টোপটা দিয়েছে আপনাকে, এই টোপ আপনি ইতিমধ্যে গিলে ফেলেছেন কিনা, এবং এই টোপের অংশ হিসেবে জামাতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে কিনা। ভারতের তো কোনো অধিকার নেই আমার দেশের কোনো রাজনীতি, সমাজনীতি, কোনো ব্যক্তিত্ব, কোনো কিছু নিয়ে আলোচনা করার, কারণ এই বাংলাদেশের ভারত যা ক্ষতি করেছে এই যাবৎকালে ভারতের চাইতে বেশি ক্ষতি কোনো দেশ আমার দেশে করে না। বিএনপির সাথে জামাতের দূরত্ব এবং বিএনপির সাথে ভারতের একটা সম্পর্ক স্থাপন,
কারণ ওরা জানে যে বিএনপি এবং জামাত যদি এক হয়ে যায় তাহলে শক্তিশালী থাকবে, বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখন ভারত সে কারণে বিএনপির পিঠের উপরে চড়ে মাথার উপরে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি করে। কিন্তু হঠাৎ করে এই জামাত এবং বিএনপির এই শত্রুতাটা এরা শুরু করিয়ে দিয়েছে কেন? এখন আপনার এই গবেষণা মিলে যাচ্ছে যে মূলত ভারতকে দেখাতে হবে যে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। তো দেখাবে কে? তারেক রহমান? না, দেখাতে হলে দেখাতে হবে এই সকল আদা পাগলা সিস্টেমের কিছু নেতাদেরকে দিয়ে। আমার দেশের সম্পূর্ণ 16টা বছর যে অত্যাচার, জুলুম, নির্যাতনের সবকিছুর মাস্টার মাইন্ড ছিল তারা, এবং আওয়ামী লীগের হাত থেকে এগুলো করিয়ে দিয়েছে। আজও এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই কিন্তু ভারত উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন করে দিয়েই যাতে করে তিনি কাউকে না কাউকে আবার চালাতে পারেন, শর্ত জড়িয়ে দিতে পারেন, এবং ওই শর্তের বেড়াজলে পরে এদেশের মধ্যে অনৈক্য তৈরি হবে। এই অনৈক্য তৈরির উপর ভিত্তি করেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে। বিএনপিকে জামাতের সঙ্গ ত্যাগ করলেই বিএনপির সাথে ভারতের সম্পর্ক বাড়বে এবং তাদের মধ্যে বন্ধুত্ব সুলভ পরিবেশ তৈরি হবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নেই দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে ভারতের সম্পর্ক ছিল গত 16 বছর পর্যন্ত, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু ভারত বসে নেই ভারতের সেই কূট কৌশল বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য। তারা যে কোনো মূল্যে পরবর্তী পরিস্থিতিতে তারা রাজনীতিতে টিকে থাকতে চায়, আর টিকে থাকার কারণ হিসেবেই তারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করে কাউকে রাজনীতিতে ক্ষমতায়ন করার জন্য, কাউকে রাজনীতিতে ভেনিশ করে দেওয়ার জন্য, কাউকে রাজনীতিতে উত্থান ঘটানোর জন্য, যাকে যেটা বুঝিয়ে যার জন্য যেটা করা দরকার সেই কাজ ভারত অব্যাহত রাখছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভারত এখন চায় যে বাংলাদেশে জামাত ইস্যুতে বিএনপির সাথে জামাতের কোনো সম্পর্ক থাকতে পারবে না। বিএনপির প্রথম শর্ত বিএনপিকে দেওয়া হয়েছে যে বিএনপি তোমাকে জামাতের সঙ্গ ত্যাগ করতেই হবে। তুমি যদি আমার সম্পর্ক চাও, আমার সাথে তোমার ভালো অবস্থান চাও, কাজ একটাই, তোমার সঙ্গ ত্যাগ। মানে জামাত ইসলামের সাথে তোমার কোনো জোট, জামাত ইসলামের সাথে তোমার কোনো অ্যালায়েন্স, জামাত ইসলামের সাথে তোমার কোনো কথোপকথন আলোচনা এটা থাকবে না। শুধু তাই নয়, জামাত যে তোমার নাই সেটা প্রমাণের জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা করলে আমরা বুঝতে সক্ষম হব যে আসলেই জামাতের সাথে এই বিএনপির কোনো সম্পর্ক নেই। মূলত ভারত 5ই আগস্টের পরে তাদের নতুন একটি ফর্মুলা শুরু করেছে, সেটা হচ্ছে যখন দেখেছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে আর বাংলাদেশে আপাতত প্রতিষ্ঠিত করার তাদের হাতে কোনো স্কোপ নেই। 5ই আগস্টের পরে বাংলাদেশে এমন কিছুর পরিবর্তন হয়েছে যে এখানে চাইলেই আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে পারবেন না। তো আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ কাউকে না কাউকে তো বানাতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগের কাছ থেকে যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের চুক্তি করে বিনা চুক্তিতে দেশটাকে লুটেপুটে খেয়েছে, এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কাউকে এখানে সেট করতে হবে। তো তারা এখন বিএনপিকে টার্গেট করেছে, এজন্য তাদের কাছে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাভাবিকভাবে আগামীর রাজনীতিতে সর্ববৃহৎ দল, তিনি ক্ষমতার কাছাকাছি চলে এসেছেন এবং ক্ষমতায় চলে আসবেন, থাকবেন। সে কারণে বিএনপিকে টার্গেট করে এখন বিএনপির উপরে তাদের বিভিন্ন শর্ত আরোপ করা শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটি কঠিন কথা শুনে রাখতে চাই। এই একই জিনিস আজকে না, 2004 সালের সেই পরবর্তী সময়, মানে 6 সালের পরবর্তী সময় থেকে, বিশেষ করে 4 থেকে, এই তৎকালীন সময়ে 4 দলীয় জোট ছিল, জামাত, বিএনপি, ইসলামী ঐক্য জোট, জাতীয় পার্টি, ভিন্ন আরেকটি জাতীয় পার্টির অংশ। তো তাদেরকে তখন কিন্তু ভাঙার জন্য ভারতের পক্ষ থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে অনবরত ষড়যন্ত্র ছিল যাতে করে এই জোটটা ভেঙে যায়। সে কঠিন সময়ে কিন্তু তারা জোট রক্ষা করেছে। 2013 সালে সে সময় এই শাহবাগ তৈরি করেছে। মূল উদ্দেশ্য ছিল যে জামাতের সাথে বিএনপির যত দূরত্ব তৈরি করা যায়, এবং এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে তখনও পারেন নাই বিধায় তখনকার সময়ে জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি সবকিছু হয়েছে। বাংলাদেশে এখন এই 24-25-এ এসে তারা সফল হচ্ছে যে বিএনপি এবং জামাতের দূরত্ব আরো যাতে বাড়ানো যায়, কারণ যেটা তারা চেয়েছিল 24 বছর আগে কিংবা 15 বছর আগে, সেটা এখন তারা নতুন করে বাস্তবায়ন করার জন্য বাধ্য হচ্ছে। মানে এটা তাদের পরিকল্পনায় হচ্ছে তা নয়, এখন তারা যেহেতু শেখ হাসিনা তাদের হাতে আর নেই, এখন তারা এই জামাত এবং বিএনপির সম্পর্ক দূরত্ব সৃষ্টি করে এটার একটি বেনিফিট তারা ঘরে তুলতে চায়। তাহলে জামাত কেন ভারতের এত বড় টার্গেটে পরিণত হয়েছে? আমার এই জিনিসটা বুঝে আসে না যে জামাতের সাথে আপনার বিএনপির সম্পর্ক থাকতে পারে কিংবা না পারে, সে নিয়ে ভারতের মাথা ব্যথার কারণটা কি? ভারতের মাথা ব্যথার কারণ আছে। ভারত সবসময় আপনার
দালালি পছন্দ করে, মানে আপনাকে যে কোনো মূল্যে দালাল হতে হবে, দেশ বিক্রি করতে হবে, ধর্মের চিন্তা চেতনা, মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করা, এদেশের নাগরিকদের সাধারণ অধিকার ক্ষুণ্ণ করা, এই জাতীয় সকল কাজ ভারত আপনার দ্বারা করাইতে গেলে, আপনাকে চাপ প্রয়োগ করতে গেলে আপনি যাতে তখন বলে ফেলে না বলেন, দেশের সাথে যাতে না বলেন যে না আমি এটা পারবো না। আমার বিশ্বাস যদিও বিএনপি এটা করবে না, কিন্তু বিএনপিকে তাদের অপশনের বাহিরে আর কোনো দল নাই, কারণ তারা জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে। তো এখন বিএনপি জামাতের মতো না, তবে জামাত আর বিএনপি যে এক না এটা তো তারা জানে, সে কারণে এখন জামাতকে তারা টার্গেট করে। আর জামাতকে সহজেই বিশ্বের বিভিন্ন জায়গায় উপস্থাপন করা যায় যে এটা দাড়িওয়ালাদের দল, টুপিওয়ালাদের দল, ইসলামওয়ালাদের দল, এটা যুদ্ধ অপরাধীদের দল, যেহেতু 13 সালে তারা ফাঁসি দিয়েছে, মিথ্যা প্রোপাগান্ডা যা যা প্রয়োজন সব কিন্তু এই দলকে দিয়ে দেওয়া সম্ভব। সে কারণে ভারত এটা শুরু করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে, জানালো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উদ্ধৃত করে টমি ব্রুসের কাছে প্রশ্ন করেন ওই সাংবাদিক, যেখানে বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিষয়টি উল্লেখ করা হয়। জবাবে টমি ব্রুস বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বেশ কিছু ইস্যু রয়েছে। এটি এমন একটি দেশ যা নিয়ে আমরা প্রায় কথা বলেছি, বিশেষ করে এখানে উত্থাপিত প্রশ্নের আলোকে। ব্রিফিং এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটেনের এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় নিয়ে কথা বলেছেন টমি ব্রুস। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে আমার কাছে যে তথ্য আছে তা হলো ব্রিটেনের এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালতের তরফে জারি করা হয়েছে। আপনি যা যা উল্লেখ করেছেন, এমনকি প্রতিবাদ, এগুলো সবই বাংলাদেশের বিষয়। অবশ্য তাদের সঙ্গে এ নিয়ে কথা বলাও গুরুত্বপূর্ণ। প্রশ্নকর্তাকে লক্ষ্য করে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, সুতরাং বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে। আপনি যা বর্ণনা করেছেন তাদেরও সেগুলোর মুখোমুখি হতে হচ্ছে, অন্যদের ক্ষেত্রেও তাই। অবশ্যই আমরা প্রতিবেদনগুলো দেখেছি। দেশটিতে নির্বাচনও গুরুত্বপূর্ণ ইস্যু। আমি এখানে বিষয়টিকে খাটো করে উল্লেখ করতে চাই না, তবে বিষয়টি সত্য। টমি বলেন, গণতন্ত্র একটি ইস্যু। এসব ইস্যু মোকাবেলায় জনগণের পদক্ষেপই ম্যাটার করে, যেমনটি আমরা গত 20 থেকে 25 বছর ধরে দেখেছি। কিভাবে এসব ইস্যু তাদের জীবন ধ্বংস করে দিতে পারে, এই গ্রহের বিভিন্ন জাতির পছন্দগুলো কি তা বেশ স্পষ্ট।